1971 সাল মুক্তির সংগ্রামে বাংলাদেশ। দুই শিশুপুত্র সহ রাজধানী সিদ্ধেশ্বরীতে এক আত্মীয়ের বাসা থেকে ২রা জুলাই গ্রেফতার হলেন বেগম খালেদা জিয়া, যিনি ৭১-এ পাকিস্তানি শাসকদের কাছে গুরুত্বপূর্ণ একজন বন্দী, যার স্বামী জিয়াউর রহমান ২৬শে মার্চ বিদ্রোহ করে স্বাধীনতা সংগ্রামে যুদ্ধরত। হানাদার বাহিনীর সদস্যরা তখন জেট ফোর্স অধিনায়কের পরিবার ও আত্মীয় স্বজনদের খুঁজতে মরিয়া। আক্রোশের শিকার হয়ে তখন কেউ কেউ কারাবন্দী, কেউ নৃশংসতায় আহত। এই যুদ্ধকালেই স্বামীকে সংগ্রামে রেখে ১৬ই মে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন খালেদা জিয়া। দুই শিশু সন্তান তারেক রহমান, আরাফাত রহমান ও কর্নেল মাহফুজের স্ত্রীকে নিয়ে লঞ্চে করে নারায়ণগঞ্জে আসেন সন্ধ্যায়। সেখান থেকে তার বড় বোন প্রয়াত খুরশিদ জাহান হক ও বোনের স্বামী মোজাম্মেল হক জিপ গাড়িতে করে তাদের ঢাকার খিলগাঁওয়ের বাসায় নিয়ে আসেন। এই খবরও গোয়েন্দা তৎপরতায় ছড়িয়ে পড়ে মাত্র ১০ দিনে। ২৬শে মে ভগ্নিপতি মোজাম্মেল হক জানতে পারেন পাক সেনারা খালেদা জিয়ার অবস্থান জেনে ফেলেছে। এরপর থেকে শুরু হলো লুকোচুরি, এই বাসা থেকে ওই বাসা, কেউ কেউ আবার নিপীড়নের ভয়ে বেগমকে জায়গা দিতে অপারগ। দুলাভাই মোজাম্মেল হক ২৮ মে শঙ্কর সেখান থেকে ৩রা জুন অন্যত্র স্থানান্তর করেন খালেদা জিয়া ও তার দুই পুত্র পিনো ও কোকোকে। এরপর অজানা এক ঠিকানা থেকে ভূতত্ত্ব জরিপ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর এসকে আবদুল্লার সিদ্ধেশ্বরীর বাসায় থাকতে শুরু করেন জিয়া পত্নী। ২রা জুলাই ভোরে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে আটকের আগ পর্যন্ত ওই বাড়িতেই ছিলেন বেগম জিয়া। খালেদা জিয়ার আটক হওয়ার সেই শ্বাসরুদ্ধকর ঘটনা ও আটকের পর যা ঘটেছিল সেই ঘটনাগুলো থাকছে আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান তথ্য ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রে এ বিষয়ে লেখা হয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর নায়ক মেজর জিয়া যখন হানাদার পাক বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলে তাদেরকে নাজেহাল করে তুলেছিলেন, তখন তার প্রতি আক্রোশ মেটাবার ঘৃণপন্থা হিসেবে খান সেনারা নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়েছিল তার আত্মীয় স্বজন, পরিবার পরিজনের ওপর। তাদের এই প্রতিহিংসার লালসা থেকে রেহাই পায়নি কর্নেল জিয়ার ভাইরা, শিল্পোন্নয়ন সংস্থার সিনিয়র কোঅর্ডিনেশন অফিসার জনাব মোজাম্মেল হক। চট্টগ্রাম শহর শত্রু কবলিত হওয়ার পর বেগম খালেদা জিয়া যখন বোরকার আবরণে আত্মগোপন করে চট্টগ্রাম শহর থেকে পালিয়ে নারায়ণগঞ্জে এসে পৌঁছান, তখন জনাব মোজাম্মেল হকই তাকে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় নিয়ে আসেন। সেদিন ছিল ১৬ই মে। ঢাকা শহরে ছিল কারফিউ, নারায়ণগঞ্জেও সন্ধ্যা থেকে কারফিউ জারি করা হয়েছিল। এরই মধ্যে তিনি তার গাড়িতে রেড ক্রসের ছাপ এঁকে ছুটে গিয়েছিলেন নারায়ণগঞ্জ টার্মিনালে। বেগম জিয়াকে নিয়ে আসার দিন ১০ পর ২৬শে মে শিল্পোন্নয়ন সংস্থার হক নাম সম্বলিত যত অফিসার আছে সবাইকে ডেকে পাক সেনারা কর্নেল জিয়ার সঙ্গে কারোর কোনো আত্মীয়তা আছে কিনা তা জানতে চায়। জনাব মোজাম্মেল হক বুঝতে পারলেন বিপদ ঘনিয়ে আসছে। তিনি সেখানে কর্নেল জিয়ার সাথে তার আত্মীয়তার কথা গোপন করে অসুস্থতার অজুহাতে বাসায় ফিরে আসেন এবং অবিলম্বে বেগম জিয়াকে তার বাসা থেকে সরাবার ব্যবস্থা করতে থাকেন। কিন্তু উপযুক্ত কোনো জায়গা না পেয়ে শেষ পর্যন্ত ২রা মে তিনি তাকে ধানমন্ডির তার এক মামার বাসায় কয়েকদিনের জন্য রেখে আসেন এবং সেখান থেকে ৩রা জুন তাকে আবার জিওলজিক্যাল সার্ভের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জনাব এসকে আবদুল্লার বাসায় স্থানান্তরিত করেন। এরই মধ্যে ১৩ জুন তারিখে পাক বাহিনীর লোকেরা এসে হানা দেয় জনাব মোজাম্মেল হকের বাড়িতে। জনৈক কর্নেল খান এই হানাদার দলের নেতৃত্ব করেছিলেন। কর্নেল খান বেগম জিয়া সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে এবং জানায় যে এই বাড়িতে তারা বেগম জিয়াকে দেখেছে। জনাব হকের কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে তার ১০ বছরের ছেলে ডনকেও জিজ্ঞাসাবাদ করা হয়। ডন কর্নেল খানকে পরিষ্কারভাবে জানায় যে গত ৩ বছরেও সে তার খালাকে দেখেনি। সমস্ত চেষ্টা ব্যর্থ হলে খান সেনারা তার বাড়ি তল্লাশি করে, কিন্তু বেগম জিয়াকে সেখানে না পেয়ে হতোদ্যম হয়ে ফিরে যায়। যাবার আগে জানিয়ে যায় সত্য কথা না বললে আপনাকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হবে। এরপরই জনাব হক বুঝতে পারেন সর্বক্ষণ তাকে অনুসরণ করা হচ্ছে। যেখানেই যান সেখানেই তার পিছনে কেউ না কেউ লেগে থাকে। এ অবস্থায় তিনি মায়ের অসুখের নাম করে ছুটি নেন অফিস থেকে এবং সপরিবারে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার ব্যবস্থা করতে থাকেন। ব্যবস্থা অনুযায়ী ১লা জুলাই গাড়ি গ্যারেজে রেখে পেছনের দরজা দিয়ে বেরিয়ে তারা দুটি অটোরিকশায় গিয়ে ওঠেন। উদ্দেশ্য ছিল ধানমন্ডিতে বেগম জিয়ার মামার বাসায় গিয়ে আপাতত ওঠা, কিন্তু সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত আসতেই তাদের অটোরিকশা বিকল হয়ে যায়। এ অবস্থায় তারা কাছে গ্রিন রোডে এক বন্ধুর বাসায় গিয়ে ওঠেন, কিন্তু এখানে তাদের জন্য অপেক্ষা করছিল এক বিরাট বিস্ময়। জনাব হক এখানে উঠলেই তার বিশিষ্ট বন্ধুর স্ত্রী তাকে জানান যে কর্নেল জিয়ার লেখা একটি চিঠি তাদের হাতে এসেছে। চিঠিটা জনাব হককেই লেখা এবং এটি তার কাছে পাঠানোর জন্য কয়েকদিন ধরে তাকে খোঁজ করা হচ্ছিল। তার কাছে লেখা কর্নেল জিয়ার চিঠি এ বাড়িতে কেমন করে এলো তা বুঝতে না পেরে তিনি যার পরনায় বিস্মিত হন এবং চিঠিটা দেখতে চান।
তার বন্ধুর ছেলে চিঠিটা বের করে দেখায় এটি সত্যি জিয়ার হাতের লেখা কিনা। বেগম জিয়াকে দিয়ে তা পরীক্ষা করিয়ে নেওয়ার জন্য তিনি তার বন্ধুর ছেলের হাতে দিয়েই এটি জিওলজিক্যাল সার্ভের জনাব মুজিবুর রহমানের কাছে পাঠান। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসায় জনাব হক তার বন্ধুর বাসায় রাতের মতো আশ্রয় নেন। তাদেরকে আরও নিরাপদ স্থানে রাখার আশ্বাস দিয়ে রাতে তাদেরকে পাঠানো হয় সূত্রাপুরের একটি ছোট্ট বাড়িতে। তার বন্ধুর ছেলেই তাদেরকে গাড়িতে করেই বাড়িতে নিয়ে আসে। এখানে ছোট্ট একটি ঘরে তারা আশ্রয় নেন। কিন্তু পরের দিনই তারা দেখতে পেলেন পাক বাহিনীর লোকেরা বাড়িটি ঘিরে ফেলেছে। জনা দশেক সশস্ত্র জওয়ান বাড়িটির সামনে দাঁড়িয়ে। এই দলের প্রধান ক্যাপ্টেন সাজ্জাদ আর ক্যাপ্টেন আরিফ তারা ভেতরে ঢুকে কর্নেল জিয়া ও বেগম জিয়া সম্পর্কে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। জনাব হক ও তার স্ত্রী জিয়ার সাথে তাদের সম্পর্কের কথা অস্বীকার করে যান। কিন্তু ক্যাপ্টেন সাজ্জাদ জনাব ও বেগম হকের সাথে তোলা বেগম জিয়ার একটি গ্রুপ ছবি বের করে দেখালে তারা জিয়ার সাথে সম্পর্কের কথা স্বীকার করেন। তবে তারা জানান কর্নেল ও বেগম জিয়া কোথায় আছেন তারা তা জানেন না। এই পর্যায়ে বিকেল ৫টার দিকে জনাব হক ও তার স্ত্রীকে সামরিক বাহিনী একটি গাড়িতে তুলে মালিবাগ মোড়ে আনা হয় এবং এখানে মৌচাক মার্কেটের সামনে তাদেরকে সন্ধে পর্যন্ত বসিয়ে রাখা হয়। এখানেই তাদেরকে জানানো হয় যে খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়েছে। এরপর তাদেরকে দ্বিতীয় রাজধানী এলাকা ঘুরিয়ে আবার সূত্রাপুরের বাসায় এনে ছেড়ে দেওয়া হয়। এখান থেকে রাতে তারা গ্রিন রোডে জনাব হকের বাসায় আসেন এবং সেখান থেকে ফিরে আসেন খিলগাঁয়ে তার নিজের বাসায়। উল্লেখযোগ্য যে এই দিনই জনাব এসকে আবদুল্লাহর সিদ্ধেশ্বরীর বাসা থেকে বেগম জিয়া ও জনাব আবদুল্লাহকে এবং একই সাথে জনাব মুজিবুর রহমানকেও পাক বাহিনী গ্রেফতার করে। ৫ই জুলাই তারিখে জনাব মোজাম্মেল হক অফিসের কাজে যোগ দিলে সেই অফিস থেকেই ক্যাপ্টেন সাজ্জাদ তাকে গ্রেফতার করে ক্যান্টনমেন্টে নিয়ে যায়। ক্যান্টনমেন্টে তাকে FIU ফিল্ড ইনভেস্টিগেশন ইউনিট অফিসে রাত 10টা পর্যন্ত বসিয়ে রাখা হয় এবং 10টায় স্কুল রোডের সেলে নিয়ে যাওয়া হয়। সেলে প্রবেশের আগে তার ঘড়ি আংটি খুলে নেওয়া হয় এবং মানিব্যাগটিও নিয়ে নেওয়া হয়। সারাদিন অভুক্ত থাকা সত্ত্বেও তাকে কিছুই খেতে দেওয়া হয়নি। পরদিন সকালে তাকে 1 কাপ ঠান্ডা চা খাইয়ে নিয়ে যাওয়া হয় ক্যাপ্টেন সাজ্জাদের অফিসে। সাজ্জাদ তার কাছ থেকে তার পরিকল্পনা জানতে চায়। তিনি তার কোনো পরিকল্পনার কথা অস্বীকার করেন। ক্যাপ্টেন সাজ্জাদ এতে তাকে মিথ্যাবাদী বলে অভিহিত করে এবং শাস্তি হিসেবে তাকে বৈদ্যুতিক শক দেওয়ার হুমকি দেয়। কিন্তু এরপরও কোনো কথা আদায় করতে না পেরে ক্যাপ্টেন সাজ্জাদ তাকে 1000 ওয়াটের উজ্জ্বল আলোর নিচে শুইয়ে রাখার হুমকি দেন। হুকুম মতো রাতে তাকে তার সেলে চিৎ করে শুইয়ে মাত্র হাত দেড়েক ওপরে ঝুলিয়ে দেয় 500 পাওয়ারের দুটি অত্যুজ্জ্বল বাল্ব। প্রায় 4 ঘন্টা অসহ্য যন্ত্রণা তাকে ভোগ করতে হয়। পরদিন আবার তাকে ক্যাপ্টেন সাজ্জাদের কাছে নিয়ে যাওয়া হয় এবং সাজ্জাদ আবার তার পরিকল্পনার কথা জানতে চায় শেখ মুজিবুর রহমানের সাথে তার কি কথা হয়েছে, তিনি ভারতে চলে যাওয়ার পরিকল্পনা করেছিলেন কিনা। জনাব হক সবকিছু অস্বীকার করলে ক্যাপ্টেন সাজ্জাদ তার ঘাড়ে আঘাত হানে। এরপর তার সেলে 24 ঘন্টা 1000 ওয়াটের বাতি জ্বালিয়ে রাখার হুকুম দেয়। বেলা 1টায় তাকে সেলে এনেই বাতি জ্বালিয়ে দেওয়া হয়। ঘণ্টা কয়েক পরেই তিনি অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে থাকেন। চিৎকার করে একটি কথাই বলতে থাকেন, আমাকে একেবারেই মেরে ফেলো, এভাবে তিলে তিলে মেরো না। তিনি যখন অসহ্য যন্ত্রণায় চিৎকার করতেছিলেন তখন তার দরজার সামনে দাঁড়িয়েছিলেন একজন পাঠান হাবিলদার। তার এই করুণ আরতি বোধ হয় হাবিলদারটি সইতে পারেনি। তারও হৃদয় বোধ হয় বেদনায় ভারাক্রান্ত হয়ে উঠেছিল মানুষের ওপর মানুষের এই নিষ্ঠুর জুলুম দেখে। আর তাই বোধ হয় সেন্ট্রিকে ডেকে হুকুম দিয়েছিল বাতি নিভিয়ে দিতে। বলেছিল কোনো জিপ আসার শব্দ পেলেই যেন বাতি জ্বালিয়ে দেয়, আবার জিপ চলে যাবার সাথে সাথেই যেন বাতি নিভিয়ে দেওয়া হয়। এরপর ক্যাপ্টেন সাজ্জাদ তাকে আরও কিছুদিন জিজ্ঞাসাবাদ করে এবং নতুন ধরনের নির্যাতন চালায়। তার কাছ থেকে সারাদিন একটির পর একটি বিবৃতি লিখিয়ে নেওয়া হয় এবং যথারীতি আবার তা ছিঁড়ে ফেলে একই বিবৃতি তাকে লিখতে বলা হয়। এই অবস্থায় ক্লান্তি ও অবসন্নতায় তিনি লেখার ক্ষমতাও হারিয়ে ফেলেন। এদিকে 1000 ওয়াটের উজ্জ্বল আলোর নিচে থাকায় তিনি দৃষ্টিশক্তিও প্রায় হারিয়ে ফেলেন। দিন ও রাতের মধ্যে কোনো পার্থক্যই বুঝতে পারতেন না। 26শে জুলাই বিকেলে তাকে ইন্টারস্টেটস স্ক্রুটিনি কমিটির ছাউনিতে নিয়ে যাওয়া হয়। এখানে একটি ছোট কামরায় তারা মোট 110 জন আটক ছিলেন। বিকেল 5টার দিকে তাকে বের করে রান্নাঘরের বড় বড় ড্রাম ধরার কাজ দেওয়া হয়। এই কাজে তার সঙ্গে আরও একজনকে কাজে লাগানো হয়। তিনি হচ্ছেন জিওলজিক্যাল সার্ভের এসকে আবদুল্লাহ। তারা দুজনেই 1.5 মাইল দূরের ট্যাপ থেকে বড় বড় বালতিতে করে পানি টেনে 3টি ড্রাম ভরে দেন। রাতে লাইনে দাঁড় করিয়ে তাদেরকে একজন একজন করে খাবার দেওয়া হয়। এতদিন পরেই প্রথম খেতে পান গরম ভাত ও গরম ডাল। পরদিন সকালে তার আরও অনেকের মাথার চুল সম্পূর্ণ কামিয়ে দেওয়া হয়। এখানে বিভিন্ন কামরায় তাকে কয়েকদিন আটক রাখার পর 6ই আগস্ট নিয়ে যাওয়া হয় ফিল্ড ইনভেস্টিগেশন সেন্টারে। মেজর ফারুকি ছিল এই কেন্দ্রের প্রধান এবং এখানে সকলের ওপর নির্যাতন করার দায়িত্বে নিযুক্ত ছিল সুবেদার মেজর নিয়াজি।
ফারুকী এখানে তাকে আবার জিজ্ঞেস করে এবং বিবৃতি দিতে বলে। একটানা 3 দিন ধরে তিনি একই বিবৃতি একের পর এক লিখে গেছেন এবং তার সামনে তা ছিঁড়ে ফেলে আবার একই বিবৃতি তাকে লিখতে বলা হয়েছে। 9ই আগস্ট তাকে দ্বিতীয় রাজধানীতে স্থানান্তরিত করা হয় এবং এখানে বিভিন্ন কক্ষে তাকে প্রায় 1.5 মাস আটক রাখার পর 2রা সেপ্টেম্বর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখান থেকে 3রা অক্টোবর তিনি মুক্তি পান। ইতোমধ্যে রাজাকাররা 3 দফা তার বাড়িতে হামলা করে সর্বস্ব লুটপাট করে নিয়ে যায়।